মায়াবী পিশাচিনীর ভয়ে এক পথিক জঙ্গলের পথ হারিয়ে আশ্রয় নেয় একটা পরিত্যক্ত পুরনো হাভেলিতে। কিন্তু কিছুক্ষণ পরেই ওই পথিক টের পায় পিশাচিনীর হাত থেকে বাঁচার জন্য সে যে বাড়িটাতে আশ্রয় নিয়েছে সেটা আরও ভয়াবহ একটা মৃত্যুপুরী, যেখান থেকে মানুষের বেঁচে ফেরা প্রায় অসম্ভব। কিন্তু কেন? কি এমন ঘটেছিল সেই ছেলেটার সাথে? সে কি পেরেছিল ওই মৃত্যুপুরী থেকে পুনরায় বেঁচে ফিরে আসতে? এমনই সব হাড়হিম করা থ্রিলার, সাসপেন্স এবং টুইস্টে ভরপুর অসাধারণ একটা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্রহ্মযুগম মুভিটি। সো হ্যালো ভিউয়ার্স, সঙ্গে আমি অনিমেষ, আর ফিল্মেশন ওয়ার্ল্ডের নতুন একটা এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের স্বাগতম। মুভি শুরু হয় একটা গভীর জঙ্গল দেখিয়ে, যেখানে কোরা এবং থিভান নামের দুই ব্যক্তি আগুন জ্বালানোর চেষ্টা করছিল। তখনই কোরা কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আর এখান থেকেই সিন মধ্যরাতে শিফট হয়। থিভানের ঘুম ভাঙলে সে কোরাকে দেখতে পায় না, তাই কোরাকে খুঁজতে খুঁজতে সে জঙ্গলের আরো গভীরে গেলে অবশেষে কোরাকে খুঁজে পায়। কোরা একটি গাছের দিকে তাকিয়ে থ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ওই গাছের পেছন থেকে একজন সুন্দরী রমণী বেরিয়ে আসে, যা দেখে থিভান ভয়ে বলে ওঠে ইয়াক্সি, যার অর্থ হলো প্রেত। থিভান ভয়ে তখনই সেখান থেকে ছুটে পালাতে থাকে, তবে কোরা সেখানেই দাঁড়িয়ে থাকে, কারণ সে ওই রমণীর রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল। কোরা ওই রমণীর কাছে গেলেই সেই প্রেতটি তার ঘাড়ে কামড় দিয়ে তাকে মেরে ফেলে। সিন এরপর পরের দিন সকালে শিফট হয়। থিভান দৌড়াতে দৌড়াতে একটা নদীর ধারে এসে পৌঁছায়, কিন্তু নদীর জলস্রোত প্রবল থাকায় সে নদী পেরোতে পারে না। তাই সে পথহারা পথিকের মতো ওই জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। এরপর সে জঙ্গলের ভেতরে একটা পুরানো বাড়ি দেখতে পায়। থিভান বাড়ির ভেতরে ঢুকে কাউকে দেখতে পায় না। তার প্রচণ্ড খিদে পাওয়ায় সে সেখানে পড়ে থাকা একটা নারকেল হাতে তুলে নেয়। ঠিক তখনই পেছন থেকে গম্ভীর গলায় একজন বলে ওঠে, কে কে ওখানে? থিভান কিছুটা থমকে যায় এবং পেছন ফিরে সে এক ব্যক্তিকে দেখতে পায়। ওই ব্যক্তি হলো ওই বাড়ির রাধুনী। রাধুনী থিভানকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। থিভান জানায় জলস্রোতের জন্য নদী পার করতে পারিনি, তাই পথ হারিয়ে ভুলবশত এখানে চলে এসেছি। এভাবেই যখন তাদের মধ্যে কথোপকথন চলছিল, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একজন বলে ওঠে, কে এসেছে। রাধুনী তখন থিভানকে বাড়ির উঠোনে নিয়ে যায়। এরপর বাড়ির মালিক কোতুমলপুট্টি বাড়ির বাইরে আসে, কিন্তু থিভান নিচু জাতের হওয়ায় সে মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে। কোদুমনপুট্টি অর্থাৎ ওই বাড়ির মালিক বলে ওঠে, দীর্ঘ সময় পর বাড়িতে অতিথির আগমন খুবই শুভ লক্ষণ। মালিক থিভানকে সেখানে আসার কারণ জানতে চায়। থিভান বলে, আমি একজন পানন, অর্থাৎ সকালবেলা মহারাজের ঘুম ভাঙানোর জন্য গান গাইতাম, কিন্তু যুদ্ধ শুরু হওয়ায় আমি প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। এরপর কোদুমান থিভানকে তার দিকে তাকাতে বলে। থিভান তার মাথা তুললে আমরা প্রথমবারের মতো কোদুমলপুট্টিকে দেখতে পাই, যার হাসি ছিল খুবই বিভৎস। এরপর থিভান তাদের একটি গান গেয়ে শোনায়, যা কোদুমলপুট্টির অনেক ভালো লাগে। সে থিভানকে বলে, এবেলার খাবার তুমি এখানেই খাবে, আর তোমার ইচ্ছে হলে তুমি এখানে থাকতেও পারো। থিভান তখন বলে, আমাকে যেতে হবে। যা শুনে কোদুমন কিছুটা ক্ষিপ্ত হয়। সে বলে, সাহায্য গ্রহণ না করার অর্থ আমাকে অপমান করা। রাধুনীটিও তখন থিভানকে বলে, তর্ক না করে এখানেই থেকে যাও। তাই থিভান আর কোনো উপায় না পেয়ে সেখানেই থাকতে রাজি হয়। থিভান রাধুনির সাথে বাড়ির ভেতরে যায়। রাধুনী থিভানকে তার রুম দেখিয়ে দিয়ে বলে, বাড়ির দক্ষিণ দিকে সবার যাওয়া বারণ, তাই তুমি ওদিকে যাবে না। এই সময় থিভান বাড়ির ওপরতলা থেকে কিছু আওয়াজ শুনতে পায়। রাধুনী তাকে বুঝিয়ে বলে, বাড়িটা অনেক বছর পুরনো, তাই এমন বহু আওয়াজ তুমি শুনতে পাবে, ওসবে কান দিও না। রাতে থিভান কোদুমনপুট্টিকে আবারও গান গেয়ে শোনায়। এরপর রাধুনী থিভানকে খাবার দিয়ে যায়। অনেকদিন পর খাবার খেয়ে থিভান খুব খুশি হয়। সে বলে, ওপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই খাবারটা দেওয়ার জন্য। থিভানের এমন কথা শুনে কোদুমান কিছুটা রেগে যায়। সে বলে, খাবার তো আমি দিয়েছি, তাহলে তুমি ওপরওয়ালাকে ধন্যবাদ জানাচ্ছ কেন? এই কথা শুনে থিভান কোদুমানের কাছে ক্ষমা চায়। অন্যদিকে আমরা দেখতে পাই রাধুনী কারো জন্য একটা খাবার নিয়ে ওপরে যাচ্ছে। এরপর থিভান তার খাওয়া দাওয়া শেষ করে জঙ্গলে যায় প্রাকৃতিক কাজকর্ম সারতে। প্রাকৃতিক কাজকর্ম বলতে আশা করছি বোঝাতে হবে না, তবে ঠিক সেই মুহূর্তেই সে সেখানে কিছু কবর দেখতে পায়। কবরগুলি দেখে থিভান প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর সে বাড়ির ওপরতলা থেকে পুনরায় একটা শিকলের আওয়াজ শুনতে পায়। সে শব্দটা অনুসরণ করে ওপরে চলে যায়। থিভান সেখানে গেলে একটা শিকল দেখতে পায়, তবে শিকলের অপর প্রান্তে কি আছে তা না দেখেই সে ভয়ে পুনরায় নিচে পালিয়ে আসে। পরের দিন সকালবেলায় কোদুমান একা একাই বসে পাশা খেলছিল। থিভানও তখন কৌতূহলবশত তার সঙ্গে পাশা খেলতে বসে। কোদুমান তাকে বলে, খেলতে হলে তোমাকে কিছু একটা বাজি ধরতে হবে, কারণ এই খেলাটা এমনি এমনি খেলা যায় না। থিভান বলে, আমি তো গরিব, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। তখন কোদুমান তাকে বলে,
কেন? তোমার কাছে তো পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস আছে, অর্থাৎ সময়। সে আরো বলে, তোমাকে তো দাসহাটে বেচে দিয়েছিল। তুমি নৌকা থেকে পালিয়ে কিছুদিন ধরে জঙ্গলে ঘোরাফেরা করার পর নদী পেরোতে না পেরে এই জায়গায় এসেছো, অর্থাৎ সময়ের নিয়তি তোমাকে এখানে নিয়ে এসেছে। এটা শোনা মাত্রই থিভান কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে এই সব কথা কাউকেই বলেনি। তাহলে কদুমান এটা জানলো কি করে? অর্থাৎ কদুমান মানুষের মন পড়তে পারে। এরপর কদুমান থিভানকে বলে, যদি তুমি জিতে যাও তাহলে তুমি এখান থেকে যেতে পারবে, আর যদি হেরে যাও তাহলে সারা জীবন তোমাকে এখানে থেকেই আমাকে গান শোনাতে হবে। এটা শুনে থিভান রাজি হয় না। সে বলে, মালিক আমাকে ক্ষমা করবেন, আমাকে তো এখান থেকে যেতেই হবে। এটা শুনে কদুমান চুপ করে থাকে, আর থিভানের হাতে পাথার গুটিগুলো থাকায় সে থিভানকে গুটিগুলো দিতে বলে। থিভান গুটিগুলো দেওয়ার জন্য হাত বাড়ালেই কদুমান চালাকি করে হাতটা সরিয়ে নেয়, যার ফলে গুটিগুলো পাথার বোর্ডে এসে পড়ে। তখনই কদুমান তাকে বলে ওঠে, তুমি গুটি চেলে খেলা শুরু করে দিয়েছো, এবার তোমাকে পুরো খেলাটা খেলতেই হবে। এখানেই আমরা বুঝতে পারি যে কদুমান আসলে কিছু অদ্ভুত শক্তির অধিকারী, কারণ সে মহাভারতের শকুনির মতো তার চোখের ইশারায় পাথার গুটিগুলি পাল্টে দিচ্ছিল। এর ফলে থিভান খেলায় হেরে যায়, আর শর্ত অনুযায়ী তাকে সারা জীবন ওখানেই থাকতে হবে। এরপর রাতে খাওয়ার সময় কদুমানের হাত থেকে তার খাবারের থালা মাটিতে পড়ে যায়, তাই সে রাধুনিকে আবারও খাবার আনতে বলে। রাধুনি তখন কিছুটা বিরক্ত হয়ে বলে, সারাদিনে 3 বার তো খাবার দিলাম, এখন আর কোনো খাবার বেঁচে নেই। রাধুনির এমন কথা শুনে কদুমান খুব রেগে যায় এবং তার চোখের ইশারাতে পুরো বাড়ি কাঁপতে শুরু করে। এরপর সে তার শক্তির সাহায্যে ওই রাধুনিকে নিজের কাছে টেনে তার গলা চেপে ধরে। এসব দেখে থিভান খুব ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরেই কদুমন রাধুনিকে ছেড়ে দেয়, কারণ সে না থাকলে রান্না করবে কে? থিভান রাধুনিকে জিজ্ঞাসা করে, এই কদুমন পুট্টি আসলে কে? এ কি কোনো খারাপ তান্ত্রিক? রাধুনি বলে, কদুমন পুট্টি কে তা জানতে গেলে তোমাকে এই বাড়ির ইতিহাস জানতে হবে। বহু বছর আগে মহাতান্ত্রিক চূড়ালাম পুট্টি তপস্যার মাধ্যমে দেবী বরাহীকে সন্তুষ্ট করে ফেলে। দেবী পুট্টিকে উপহার স্বরূপ একটা জাদুর বাক্স দেয়, যেটাতে কিছু অমানসিক শক্তি সম্পন্ন একটা ভয়ানক প্রেত ছিল। দেবী চূড়ালাম পুট্টিকে বলে, এই পিশাচ তোমার সমস্ত ইচ্ছে পূরণ করবে। কিন্তু পুট্টি ওই পিশাচকে বন্দি করে তার উপর অত্যাচার করত। অত্যাচার সহ্য করতে না পেরে ওই প্রেত একদিন মদে আসক্ত চূড়ালাম পুট্টিকে বলে, আমার মুখের ভেতরে তাকালে তুমি নরক দেখতে পাবে। পুট্টি প্রেতের মুখের দিকে তাকাতেই ওই প্রেত পুট্টির আত্মাকে টেনে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর ওই প্রেত চূড়ালাম পুট্টির পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করে এবং ওই বাড়িটা দখল করে নেয়। অনেক শক্তিশালী তান্ত্রিক ওই প্রেতকে বসে আনার চেষ্টা করেছে, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছে। অবশেষে এই পরিবারের শেষ বংশধর অর্থাৎ কদুমন পুট্টি এই প্রেতকে বন্দী করে। এসব শুনে থিভান বলে, তাহলে সেদিন আমি ওপরে এই প্রেতকেই দেখেছিলাম। রাধুনি তখন বলে, যদি তুমি রাতে চারিদিকে ঘুরে বেড়াও তাহলে তোমার জন্য আমাকে কবর খুলতে হবে। পরের সিনে দেখানো হয় কদুমন একটা রুমে বসে গায়ে ছাই ভস্ম মেখে তপস্যা করছে। অন্যদিকে ইয়াক্সি অর্থাৎ ওই প্রেত জঙ্গল থেকে এসে ওই বাড়িতে ঢুকে কদুমানের কাছে যায়। থিভান ওই প্রেতটির পিছু পিছু গেলে সে দেখতে পায় কদুমান আর ওই প্রেতটি শারীরিক সম্পর্ক করছে। এই সময় প্রেতটি থিভানকে দেখে ফেলে, তাই থিভান ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে এখানে অবাক করার মতো একটা বিষয় হলো, কদুমান তো মানুষ, তাহলে সে প্রেতের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে কেন? পরের দিন সকালে থিভান ওই রাধুনিকে বলে, আমি এখান থেকে চলে যাব, তুমিও আমার সঙ্গে চলো, এই জায়গাটা অভিশপ্ত। তবে রাধুনি থিভানের কথার কোনো গুরুত্ব দেয় না। থিভান এরপর বাড়ি থেকে বেরোতেই যাবে, ঠিক তখনই সেখানে কদুমান চলে আসে। সে থিভানকে জিজ্ঞাসা করে, কোথায় যাবে? থিভান তাকে বলে, আমার মায়ের জন্য আমাকে যেতে দিন। তবে কদুমন অতি সাধারণভাবেই তাকে বলে, আমি তোমাকে আটকাবো না, তবে এই ভারী বর্ষায় তুমি কিভাবে যাবে? আর এটা বলার সাথে সাথেই অদ্ভুতভাবেই সেখানে প্রবল বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টি টানা কয়েকদিন ধরে চলতে থাকে। থিভান বাইরে গিয়ে দেখে রাধুনি কাউকে কবর দেওয়ার জন্য গর্ত খুলছে। থিভান অনুমান করে এই গর্তটা হয়তো তার জন্যই খোলা হচ্ছে, কারণ সে কদুমানের কথা অমান্য করায় কদুমান তার উপরে ক্ষিপ্ত হয়েছে এবং সে তাকে মেরে ফেলতে চায়। থিভান ভয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যেতে থাকে। তবে সে ওই বাড়ি থেকে যতই দূরে যেতে শুরু করে ততই তার পেটে ব্যথা এবং রক্তবমি শুরু হয়। অর্থাৎ কদুমান এই পুরো জায়গাটাকে একটা মায়া জালে আবদ্ধ করে রেখেছে। তার অনুমতি ছাড়া কেউ এই জায়গা থেকে বেরোতে পারবে না। থিভান এটা বুঝতে পেরে ঘষতে ঘষতে কোনো রকমে ওই বাড়িতে ফিরে আসে এবং কদুমানের কাছে ক্ষমা চায়। এমনকি সে তার পায়ে ধরে সেখান থেকে যাওয়ার জন্য অনুমতি চায়। তবে কদুমান তাকে যাওয়ার অনুমতি দেয় না। পরের দিন সকালে রাধুনি থিভানকে একটা ঔষধ দিয়ে বলে, তুমি একা নয়, তোমার মতো অনেকেই এই দরজাটা পেরোতে পারেনি। এমনকি এখানে তুমি যতদিন থাকবে ততই তোমার স্মৃতিশক্তি ধীরে ধীরে কমতে থাকবে। থিভান এসব শুনে আরো ভয় পেয়ে যায়। রাধুনি থিভানকে এটার প্রমাণ দেওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? কিন্তু অদ্ভুতভাবেই দেখা যায় থিভান তার নাম ভুলে গেছে। অর্থাৎ এই কারণেই হয়তো ওই রাধুনিও নিজের নাম ভুলে গেছে। এরপর রাধুনি থিভানকে ওপরে নিয়ে যায় এবং তাকে একটা মৃতদেহ দেখায়, যেটা ছিল কদুমন পুট্টির। অর্থাৎ কদুমন পুট্টি সেদিন ওই পিশাচকে বন্দি করতে পারেনি, আর নিচে যে কদুমন রয়েছে সে হলো ওই পিশাচ।
ঠিক এই কারণেই সেদিন ওই মেয়ে প্রেতটি কদুমনের সঙ্গে লিপ্ত হয়েছিল এবং থিভান এতদিন ধরে যে শিকলের আওয়াজ শুনতে পেত সেটাতে আসলে কদুমনকেই বন্দি করে রাখা হয়েছিল। এরপর তারা আসল কদুমনকে কবর দিয়ে দেয়। রাধুনী থিভানকে বলে, এখান থেকে বেরোনোর একটাই রাস্তা আছে। এই বাড়ির গুপ্ত ঘরে একটা প্রদীপ আছে যেটা সবসময় জ্বলে। ওই প্রদীপটা আমাদের নেভাতে হবে। আর ওই ঘরটা কদুমন অর্থাৎ ওই পিশাচের ঘরের নিচেই রয়েছে। পিশাচ ওপর থেকেই ওই প্রদীপটা রক্ষা করে। তবে রাধুনী এটা জানতো না যে ওই রুমের চাবি কোথায় আছে। থিভান চাবিটা কোথায় আছে তা জানার জন্য একটা বুদ্ধি বের করে। সে ওই কদুমান রূপী পিশাচকে আবারও পাশা খেলার জন্য আহ্বান জানায়, কিন্তু কদুমান বলে, আমি আর খেলবো না, কারণ তোমার কাছে বাজি ধরার মতো কিছুই নেই। তখন থিভান বলে, একটা চাবি আছে। আর এটা শুনে কদুমান তার কোমরে হাত দেয়। থিভান বুঝতে পারে ওই চাবিটা কদুমানের কোমরেই রয়েছে। থিভান সাথে সাথেই কথা ঘুরিয়ে বলে, আমার মুক্তির চাবি, যেটা আপনার হাতেই রয়েছে। কিন্তু তাও কদুমান খেলতে রাজি হয় না। থিভান ও রাধুনী প্ল্যান করে কদুমানকে রাতে মদ ও মাংস খাইয়ে সুযোগ বুঝে ওই চাবিটা নিয়ে নেবে। এরপর রাধুনী যখন রান্না করছিল তখনই কদুমান সেখানে এসে তার গলা চেপে ধরে, কারণ রাধুনী তার অনুমতি ছাড়াই থিভানকে কিছুটা মদ দিয়েছিল। কদুমান এরপর রাধুনীকে থিভানের জন্য কবর খুলতে বলে। রাতে কদুমন প্রচুর মদ খেয়ে ঘুমোচ্ছিল। তখনই থিভান তার কাছ থেকে চাবিটা নিতে যায়, কিন্তু কদুমান মাইন্ড রিড করতে পারত, তাই সে খুব সহজেই থিভানকে ধরে ফেলে। কদুমান যখন থিভানকে মারতেই যাবে তখনই একটা দরজা খোলার আওয়াজ হয়। কদুমান তার কোমরে হাত দিয়ে দেখে সেখানে চাবিটা নেই। আসলে কদুমান যখন রাধুনীর গলা চেপে ধরেছিল তখনই রাধুনী চাবিটা নিয়ে নেয়। তবে কদুমান তো মাইন্ড রিড করতে পারে, তাহলে সে ওই রাধুনীর মাইন্ড রিড করতে পারলো না কেন? অন্যদিকে দেখা যায় ওই রাধুনী গুপ্ত রুমটাতে ঢুকে সেই প্রদীপটা নিভিয়ে দেয়। এরপর তারা দুজন সেই জাদুই বক্স টানে পিশাচকে বন্দি করার জন্য, কারণ পিশাচ এখন দুর্বল আর তাকে যদি এখনই বন্দি না করা হয় তাহলে সে তাদের দুজনকেই মেরে ফেলবে। তাই তারা দ্রুত পিশাচকে বন্দি করার চেষ্টা করে। পিশাচ তাদেরকে বলে, তোমরা নিচু জাতের মানুষ, তাই আমাকে কোনো মতেই বন্দি করতে পারবে না। রাধুনী তখন বলে, আমি নিচু জাতের নই, আমার শরীরে কদুমানের রক্ত বইছে। পিশাচ বলে, অসম্ভব, আমি পুট্টির সমস্ত বংশধরকে মেরে ফেলেছি। তখন রাধুনী বলে, কদুমন পুট্টির একজন দাসী ছিল আর আমি হলাম সেই দাসীর ছেলে, তাই আমার শরীরে কদুমন পুট্টির রক্ত বইছে। এখানে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, ওই রাধুনীর শরীরে যেহেতু কদুমন পুট্টির রক্ত বইছে তাই ওই পিশাচ তার মাইন্ড রিড করতে পারবে না। এরপর ওই পিশাচ তার শক্তি দিয়ে থিভান এবং রাধুনীকে নানা রকমভাবে আটকানোর চেষ্টা করে। অবশেষে তারা পিশাচের ঘাড়ে একটা ছুরি গেঁথে তাকে আহত করে দেয়। রাধুনী পিশাচের আঙুল থেকে একটা আংটি খুলে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। বাইরের চামড়া পুড়ে যাওয়ার পর তার ভেতর থেকে বেরিয়ে আসে আসল পিশাচ, যাকে দেখতে খুবই ভয়ঙ্কর। এরপর রাধুনী পিশাচকে বলে, আজ থেকে আমি তোমার মালিক। এই বলে সে যখন আংটিটা নিজের আঙুলে পরতেই যাবে থিভান তাকে হাতে ধরে অনুরোধ করে ওই আংটিটা না পরার জন্য, কারণ রাধুনী যদি ওই আংটিটা পরে নেয় তাহলে আবারও সেই মৃত্যুর খেলা শুরু হবে। কিন্তু রাধুনী তার কোনো কথাই শুনতে রাজি নয়। সে জোর করে ওই আংটিটা পরতে চাইলে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং সেই আংটিটা নিচে পড়ে যায় আর তাদের লড়াইয়ের কারণে পুরো ঘরে আগুন ধরে যায়। এরপর তাদের গায়ের ওপরে বাড়ির ছাদ ধসে পড়ে। পরের সিনে আমরা দেখতে পাই থিভান অবশেষে ওই বাড়ি থেকে বাইরে এসেছে। জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই রাধুনী তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারতে শুরু করে। তবে হঠাৎ করেই কিছু একটা দেখে সে থমকে যায় আর আমরা দেখতে পাই থিভানের মৃতদেহ সেই বাড়ির ভেতরেই পড়ে আছে। আর বাইরে যে দাঁড়িয়ে আছে সে আসলে ওই থিভান রূপী পিশাচ, অর্থাৎ সেই পিশাচ এখন থিভানের রূপ ধারণ করেছে। এরপর রাধুনী ভয়ে সেখান থেকে পালিয়ে একটা নদী পেরোতে থাকে। তবে অস্বাভাবিকভাবেই সে হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং হাসতে শুরু করে। এরপর সে একটা পাথর কুড়োতেই হঠাৎ করে একটা গুলির শব্দ হয় এবং আমরা দেখতে পাই রাধুনীর মৃতদেহটা সেখানেই লুটিয়ে পড়ে। সাথে সাথেই দেখা যায় কিছু পর্তুগিজ সৈন্য ওই জায়গাটা ঘিরে নিয়েছে। তারা নদী পেরিয়ে অপর পাশে যেতে থাকে, যেখানে থিভানের রূপ নিয়ে ওই পিশাচ রয়েছে। আর সেই পিশাচ এখন বাড়ির বাইরে বেরিয়ে এসেছে। এবার হয়তো ওই সৈন্যরাও পিশাচের মায়াজালে আটকে নিজের প্রাণ হারাবে। এরপর ওই পিশাচ নদীর ধারে দাঁড়িয়ে সেই আংটিটা নিজের আঙুলে পরে নেয়। আর এখানে আমরা জলে থিভানের প্রতিচ্ছবিতে কন্দুমানকে দেখতে পাই। আর এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।